দুর্যোগ এলাকায় গিয়েও যেন গেলেন না প্রতিমন্ত্রী। কলেজ মাঠে নেমে নামমাত্র ত্রাণ দিয়ে উড়ে গেলেন হেলিকপ্টারে। সুন্দরবনের বাঁকে বাঁকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষত। ৮৭ উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ব্যালট পেপারে প্রতীক ভুলের বিরল ঘটনা। বাংলার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। রেমালে ক্ষতিগ্রস্ত এলাকায় না গিয়েই খুলনার কয়রা থেকে ফিরলেন প্রতিমন্ত্রী। কলেজ মাঠে নেমে নামমাত্র ত্রাণ বিতরণ করেই হেলিকপ্টারে করে চলে গেলেন। যদিও এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর এখন উপকূলবাসীর বড় চ্যালেঞ্জ ভেঙে যাওয়া বাঁধ পুনর্নির্মাণ। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার কয়রা উপজেলার দশালী গ্রামের দুর্বল বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। একই অবস্থা উপজেলার আরও কয়েকটি স্থানে। এতে বিপাকে শত শত পরিবার। আমরা ৫-৭০০ জন লোক এখানে কাজ করেছি। কাজ করার পরে জোয়ারের প্রভাব হয়ে গেছে, বেশি বেড়ে গেছে, যার ফলে আমরা আর বাচ্চাটিকে রাখতে পারলাম না। মা বোনেরা কিভাবে রাস্তাঘাটে বেরিয়ে আছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ভেড়িবাদ চাই। এমন পরিস্থিতিতে বেলা 11:30টার দিকে হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। সেখানে নামমাত্র ত্রাণ দিয়ে তিনি চলে যান। এতে ক্ষোভ প্রকাশ করে দুর্গতরা। মাননীয় মন্ত্রী এই এলাকায় এই জনপদে না আসায় এলাকার মানুষ খুবই ক্ষুব্ধ হয়ে গেছে। আমাদের এখানে আসলে সবচেয়ে ভালো হতো, দেখতো আমাদের সুখ দুঃখ। ঘরে চাউল না দিলেও, খাবার না দিলেও অন্তত রাস্তাঘাটগুলো আমরা এইটাই চাই। তবে ত্রাণ বিতরণ শেষে প্রতিমন্ত্রী আশ্বাস দেন দুর্ভোগ লাঘবে আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এই সপ্তাহের মধ্যে আমরা ক্ষতির সমস্ত রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রিপোর্ট পেশ করব এবং আগামী সপ্তাহ থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। ঘূর্ণিঝড় রেমালে খুলনার কয়রা, পাইকগাছা ও দাকপ উপজেলায় অন্তত 20টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে, তলিয়ে গেছে 9,000-এরও বেশি চিংড়ি ঘের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, কয়রা, খুলনা। দুর্যোগের ঢাল হিসেবে পরিচিত সুন্দরবনের বিভিন্ন স্থানে এখন ঘূর্ণিঝড় রেমালের ক্ষতচিহ্ন। গাছগাছালি বিধ্বস্ত, বিপর্যস্ত বন্যপ্রাণীও। মাহমুদ হোসেনকে সঙ্গে নিয়ে সুন্দরবন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন বেলাল হোসেন সজল, ছবি তুলেছেন আব্দুল হালিম। ঝড় চলে গেলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। ঝড় মোকাবেলায় উপকূলে ঢাল হিসেবে কাজ করতে গিয়ে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন এখন ক্ষতবিক্ষত। ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের জেটি, মিষ্টি পানির পুকুরসহ অন্যান্য অবকাঠামো। বুধবার সকাল পর্যন্ত সুন্দরবনের পূর্ব ও পশ্চিমের করমজল, কটকা, কচিখালী সহ বিভিন্ন এলাকায় ৩৯টি মৃত হরিণ পাওয়া গেছে। আহত অবস্থায় উদ্ধার হয়েছে 17টি। বন বিভাগের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 70টি জেটি, 25টি টহল ফাঁড়ি, রেলিং, পর্যটক চলাচলের রাস্তা সহ ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা। জোয়ারের লবণাক্ত পানি ঢুকে তলিয়ে গেছে 80টি মিষ্টি পানির পুকুর। এতে বনকর্মী সহ বনের প্রাণীদের সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। মিষ্টি পানির 2টা পুকুর আপনার লবণ পানিতে আপনার তলায় গেছে। আর আমাদের এখানে যে ফুড টেল ঘোরার জন্য যে টেল ছিল, ওটা হাতলগুলো গাছ পরে আপনার ভেঙে গেছে। আমাদের এখানে অনেক গাছ ভেঙে গেছে, অনেক টেল ভেঙে গেছে এবং এখানে পানিতে অনেক প্লাবিত হয়েছে। বন কর্তৃপক্ষ বলছে ক্ষতির পরিমাণ নির্ণয় করে তা সমাধানের চেষ্টা চলছে। আশা করছি অল্প দিনের ভিতরেই পানি শেষ করে দিবে এবং বৃষ্টি পানি আসলে সেই পানিতে আমরা মোটামুটি যে পানি পাবো তা দিয়ে হয়তো আমরা পরবর্তী ব্যবহার করতে পারবো এবং বন্যপ্রাণীও সেখানে পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারবে। প্রাথমিকভাবে 6,27 লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা করছে বন বিভাগ। সুন্দরবন রক্ষার্থে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনের করমজল থেকে বেলাল হোসেন সজল, সময় সংবাদ। তৃতীয় ধাপে ৮৭টি উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এই মুহূর্তে রাজশাহীর পবা উপজেলায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীর পবা ও মোহনপুর এই দুই উপজেলা পরিষদ যে নির্বাচন সেটি আজ অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন সকাল 8টা থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং সেটি বিরতিহীনভাবে চলেছে বিকেল 4টা পর্যন্ত। এখন ভোট গণনা চলছে। আমরা যে কেন্দ্রটিতে আছি, এই কেন্দ্রটি হচ্ছে নহাটা বিজ্ঞান ও প্রযুক্তি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ। মূলত এই কেন্দ্রে 45% ভোট পড়েছে। এরই মধ্যে কিছু কেন্দ্রের কিন্তু ফলাফল আসতে শুরু করেছে এবং এই কেন্দ্রগুলোতে এক একটা
এক এক প্রার্থী কিন্তু এগিয়ে আছেন, কোনোটা পিছিয়ে আছেন, এমন একটি অবস্থা বিরাজ করছে। আপনাদের জানিয়ে রাখি যে শান্তিপূর্ণভাবেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তবে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর মধ্যে যে পারিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র রয়েছে, সেই পারিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেটি ঘটেছে মূলত ঘোড়া প্রার্থীর এবং যারা নৌকা প্রার্থীর ঘোড়ার প্রতীকের যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর সমর্থকদের কিন্তু মারধর করা হয়েছে, এমন একটি অভিযোগ কিন্তু করা হয়েছে। বিশেষ করে আমরা কিন্তু সেই ঘটনায় 2 থেকে 3 জনকে আহত হবার খবর কিন্তু পেয়েছি। পরবর্তীতে কিন্তু রাজশাহী যে মোহনপুর রয়েছে, সেই মোহনপুরেও কিন্তু আমরা তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। সব মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে যে প্রতিটি কেন্দ্রে এখন ভোট গণনা চলছে এবং 2-1টি কেন্দ্রের গণনা এরই মধ্যে কিন্তু সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে রাজশাহীর যে পবা উপজেলা পরিষদ, সেখানে কিন্তু 84টি কেন্দ্র রয়েছে। এই 84 কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 10 থেকে 12টি কেন্দ্রের ফলাফল এরই মধ্যে কিন্তু আমরা হাতে পেয়েছি। এর মধ্যে বেশ কিছু ফলাফল আমরা দেখেছি যে বেশ কিছু প্রার্থী এখানে যারা রয়েছেন তাদের মধ্যে এখনও কিন্তু অনেকে এগিয়ে আছেন, কোনো ক্ষেত্রে পিছিয়ে আছেন, এমন একটি পরিস্থিতি কিন্তু কেন্দ্রগুলোতে বিরাজ করছে। তবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেই জিতুক। খুব হাড্ডাহাড্ডি একটি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যে এখন পর্যন্ত যে ফলাফলগুলো আমরা হাতে পেয়েছি, সেই ফলাফলে কিন্তু আমরা এমনই ইঙ্গিত পাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপে রাজশাহীর পবা মোহনপুর উপজেলায় মোট 11 জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান 13 জন প্রার্থী এবং 9 জন প্রার্থী এখানে নারী ভাইস চেয়ারম্যান পদে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আরও ফলাফলগুলো এরই মধ্যে হাতে আসলে আমরা যে একেবারে চূড়ান্ত ফলাফল সেটি জানাবো। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এখন পর্যন্ত সর্বশেষ। উপজেলায় নির্বাচনের ভোট গ্রহণ ও পরবর্তী সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম রাজশাহীর পবা উপজেলায়। দেখছেন বাংলার সময়। ডিএনএ টেস্টের বিষয়টি আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও ভিসা জটিলতায় আটকে আছে এমপি আনারের মেয়ে ডরিনের ভারত যাত্রা। ভিসা হাতে পেলে আজকালের মধ্যে কলকাতায় যাবেন তিনি। সকালে ঝিনাইদহের কালীগঞ্জের সংবাদ সম্মেলনে মুমতারিন ফেরদৌস ডরিন নিজেই কথা বলেন। আমার ভিসাটা দিয়ে দেওয়ার কথা ছিল, যে ওরা একটা আমাকে টেক্সট করলে আমি দেন পাসপোর্টটা রিসিভ করব। ওই টেক্সটটা এখনো পর্যন্ত আমি পাইনি। এখনো পর্যন্ত ডিএনএ টেস্ট এই সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি। নিউজে দেখছি যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে, তো অবশ্যই ওটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না। অবশ্যই ডিএনএ টেস্ট করা হবে। তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকেই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। দেখছেন বাংলার সময়। কাল থেকে বন্ধ হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজারের বিশেষ ট্রেন চলাচল অব্যাহত রাখার দাবি যাত্রীদের। গত ঈদুল ফিতরের সময় চট্টগ্রাম কক্সবাজার রেলপথে 15 দিনের জন্য একজোড়া বিশেষ ট্রেন চালু করা হয়, যা পরে অব্যাহত থাকে। তবে ইঞ্জিন ও লোকোমাস্টারের সংকট দেখিয়ে 30 মে থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দেখছেন বাংলার সময়। মৌসুমের শুরু থেকে বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীতে এবার লিচু ও আমের উৎপাদন কমেছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার দিনভর রাজশাহীতে 30 কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যায়। এতে ঝরে পড়ে গাছের পাকা লিচু। বাগান মালিকরা বলছেন, মৌসুমের শুরুতে মুকুলের সমারোহ থাকলেও মার্চের বৃষ্টি ও গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে ঝরে পড়ে বেশিরভাগ লিচুর গুটি। বৈরী আবহাওয়ায় এবছর ফলন কমেছে আমেরও। গাছ থেকে পাড়ার ঠিক আগে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝরে পড়েছে অনেক আম। বাগানীদের শঙ্কা, গাছের অবশিষ্ট আমে দাগ পড়লে সেটি হবে বড় লোকসানের কারণ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েও যেন গেলেন না প্রতিমন্ত্রী। কলেজ মাঠে নেমে নামমাত্র ত্রাণ দিয়ে চলে গেলেন হেলিকপ্টারে করে। সুন্দরবনের বাঁকে বাঁকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষত। 87 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ব্যালট পেপারে প্রতীক ভুলের বিরল ঘটনা। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।